শুভ সন্ধ্যা সবাইকে। আজ অনেক দিন পর বাংলায় ভাবলাম একটা সেশন করব। আমার চ্যানেল শুরু করার একদম প্রথম দিকে একটা বাংলায় সেশন করেছিলাম, যেখানে বাংলা মাধ্যম, সেই মাধ্যমে যারা পড়াশোনা করেছে তাদের নিয়ে কথা বলেছিলাম। তারপর অনেকদিন করা হয়নি। আমি মূলত ইংলিশ আর হিন্দিতে সেশন করি। ভারতের অনেক জায়গায় কাজ করেছি, আমার স্টুডেন্টরা, বন্ধুবান্ধবেরা সব জায়গায় ছড়িয়ে আছে। তো সবাইকেই রিচ আউট করাটা উদ্দেশ্য ছিল। কিন্তু আমি বাংলাতেই জন্ম, এখানেই বড় হয়েছি, পড়াশোনা করেছি। তারপর অনেক বছর নানা জায়গায় কাজ করার পরে আবার লাস্ট প্রায় 13 বছর হয়ে গেল কলকাতাতেই আছি। তো বাংলা খুবই প্রিয় মাতৃভাষা, ভালোবাসার জায়গা। এবং আমার অনেক স্টুডেন্টরাও বলছিল যে স্যার আপনি যদি বাংলায় কিছু সেশন করেন সুবিধা হয়। তো আজকে সেশনটা একটু লম্বা হবে এবং আশা করি তোমাদের হেল্প হবে এবং ভালোও লাগবে। আমরা এখন বাংলা বলি না, মাঝে মধ্যে ইংরেজি চলেই আসে। এটা হয়তো 200 বছরের যে ব্রিটিশ শাসন, যে কলোনিয়াল যে হ্যাংওভার, সেটা রয়েই গেছে। তবু বুঝতে অসুবিধা হয় না, আমাদের এই বাংরেজি বা বেঙ্গলিশ এটা চলতেই থাকে। যদিও যতটা কম করা যায় ততটা সুবিধা। তো শুরুতে এই ভাষার ব্যাপারটা বলি। আমি জানি বাংলা নিয়ে অনেকের অনেক চিন্তা, যে আমরা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, ইংরেজি বুঝি, বলতেও পারি, কিন্তু ঠিক সড়গড় নই, অনেক ওয়ার্ডস সমস্যা হয়, এটা নিয়ে অনেকেই বলো। তো এটা নিয়ে চিন্তা করার কারণ নিয়ে আমি আগেই বলেছিলাম। আজকে আমি মোটামুটি যতগুলো কোয়েশ্চেন নিয়ে এর আগে ডিসকাস করেছি সেগুলো সবই একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু বাংলাতে। এবং প্রথমে যেটা বলবো, যে বাংলা নিয়ে চিন্তা করার যেমন কারণ নেই, সেরকম এটাকে কিন্তু শেখার চেষ্টাটাও করতে হবে। এটা কাজের ক্ষেত্রে বলছি। ভাষা একটা স্কিল, একটা দক্ষতা। তো আমরা যত বেশি ভাষা জানবো তত আমাদের দক্ষতা বাড়বে। আজকে আমি একটা চাকরি পেলাম বা একটা ব্যবসা করছি, করতে গিয়ে আমি একটা পার্টিকুলার জায়গায় গিয়ে চাকরি করছি বা ব্যবসা করছি। সেখানকার লোকাল যারা আমার সঙ্গে কাজ করছে, যারা সেখানকার ভাষায় দক্ষ, বা যাদের সাথে আমি আদান প্রদান করছি ব্যবসার সূত্রে, ভেন্ডাররা হতে পারে, অন্য যে কোনো কন্ট্রাক্টররা হতে পারে, যে ধরনের, যাদের সাথে লোকাল কমিউনিটি হতে পারে, লোকাল গভর্নমেন্ট হতে পারে, তাদের সাথে কমিউনিকেট করার জন্য তো ভাষাটাই একমাত্র মাধ্যম। তো এই কারণে ইন্ডিয়াতে সব জায়গাতে হিন্দি দিয়ে চালিয়ে যাওয়া যায়। সাউথ ইন্ডিয়ায় কাজ করতে গেলাম, সেখানে আমি হায়দ্রাবাদে দেখেছি, আমি তেলেগু জানি না, তারা বাংলা বা ইংলিশে অতটা দক্ষ নয়, তো হিন্দিটায় মোটামুটি চালিয়ে দেওয়া যায়। সেরকমই ওয়ার্ল্ড ওভার ইংলিশটা খুব কমনলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তারপরে ফ্রেঞ্চ। তো এই জন্য ভাষা শেখার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে তোমরা যদি কোথাও বাইরে পড়তে চাও, বা কোথাও যদি চাকরি করতে চাও, বা ব্যবসা সূত্রে যাও, সেখানকার লোকাল ভাষা, সেটা পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, তামিল, তেলেগু হোক, বা বিদেশে গেলে যদি সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হোক, যদি শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের দক্ষতা বাড়ছে, তোমাদের কাজেরও অগ্রগতি আরও বেটার হবে, আরও দ্রুত হবে, এবং তোমরা আরও সফল হতে পারবে। তো এটা নিয়ে, ভাষা নিয়ে কথা বলা। যাই হোক, ভাষা নিয়ে আর বেশি আজকে বলবো না। আমরা যে কারণে আমার এই চ্যানেলটা মেইনলি করা, স্টুডেন্টদের জন্য এবং ইয়াং প্রফেশনালদের জন্য। তোমরা ম্যানেজমেন্টের হতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের হতে পারো, বা অন্যান্য কোনো জেনারেল স্ট্রিমের হতে পারো। সেখানে তাদের যে বিভিন্ন প্রশ্ন ফেস করতে হয়, সেটা নিয়ে আমার আলোচনা। প্রথমেই একটা কথা বলি, তোমরা ভাবাটা নিজের ভাষাতেই করো। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি, কোনো প্রশ্ন করলাম, সে যখন ইংরেজিতে উত্তর দিচ্ছে, সে তার মনের মধ্যে কিন্তু নিজের মাতৃভাষায় সেই উত্তরটা ফ্রেম করে, তারপরে সেটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন ট্রান্সলেট করে উত্তরটা দিচ্ছে। এটা যখন সে করছে, তার কিন্তু মিনিমাম কিছু সেকেন্ডের এক্সট্রা পজ চলে আসছে, যার জন্য তার কথা বলাটা কিন্তু ঠিক স্মুথ হচ্ছে না। যেরকমভাবে সরলভাবে একদম সিম্পল আমরা কথা বলি, এই যে আমি এখন কথা বলছি, আমি বাংলায় ভাবছি, বাংলায় বলছি, ইংলিশে কথা বলার সময় ইংরেজিতে ভাবছি, ইংলিশে বলছি, কিন্তু আমি যদি বাংলায় ভেবে ইংলিশে বলার চেষ্টা করি, এখানে একটু পজ চলে আসে, যে কারণে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করাও দরকার। কিন্তু ওই ইন্টারভিউতে বসে আমি যখন উত্তর দেব, আমার মাথার মধ্যে যেন শুধু উত্তরটাই ঘোরে, সেটা ঠিকভাবে এক্সপ্রেস করাটা কিন্তু একটা অভ্যেসের ব্যাপার। ব্যাপারটা খুব সহজভাবে বুঝিয়ে বলি। ধরো তোমাকে কেউ একটা প্রশ্ন করলো, তুমি উত্তরটাকে প্রথমে ভেবে নিয়ে উত্তরটা দিচ্ছ, কিন্তু উত্তর দেওয়ার সময় তোমার মাথায় দুটো জিনিস ঘুরছে। একটা হচ্ছে উত্তরটা ঠিক দিতে হবে, আর একটা হচ্ছে আমি ঠিক ইংলিশে বলছি কিনা।
এই দুদিকে যখন ব্রেনটা চলে যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু ডাউট চলে আসে, পজ চলে আসে। তো আমি যখন ইন্টারভিউতে বসবো বা আমি যখন কোনো একটা মিটিংয়ে বা গ্রুপ ডিসকাশনে বা কোনো কমিউনিকেশন ফোরামে কোনো স্টেজে কোনো স্পিচ দেবো, তখন কিন্তু ভাষা নিয়ে দুশ্চিন্তা করব না। আমি আগেও বলেছিলাম, সেখানে কারেক্ট উত্তরটা দেওয়া, নিজের ঠিক পয়েন্টটা প্লেস করা, সেটা করতে গিয়ে যদি দুটো হিন্দি শব্দ চলে আসে বা দুটো বাংলা শব্দ চলে আসে, কোনো ভয় পাওয়া বা চিন্তা করার কারণ নেই, কারণ অডিয়েন্স সেটা বুঝে যাবে। বাড়িতে যখন প্র্যাকটিস করব, লিখে করি, মুখস্থ করে করি, যেভাবে করি না কেন, তখন আমি আমার ভোকাবুলারি বাড়াবো। সেটা ইংলিশ নিউজ পেপার পড়ে হোক, সেটা টিভি দেখে হোক, সেটা লোকের সাথে কথা বলে স্পোকেন ইংলিশটা করা হোক, নিজের ওয়ার্ড ভোকাবুলারি বাড়ানো হোক, সেটা চলতেই পারে। যাই হোক, এবার একটু কিছু টপিক ডিসকাস করি, কারণ অনেকদিন পর বাংলায় সেশন করছি, তো শুধু ভাষা নিয়ে বলবো না। এই যে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমি একটা সেশন করেছিলাম যে নিজের পরিচয় দাও, তোমরা স্কুল কলেজে এটা শুনেছো, হস্টেলে যে ইন্ট্রো দিতে হয়, ইন্ট্রোডাকশন, এটা ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয় যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, নিজের ব্যাপারে কিছু বলো, নিজের সম্বন্ধে কিছু বলো। এইটা বলার সময় বারবার বলেছি যে খুব একদম ডিটেলিংয়ে কোথায় বাড়ি, কোথায় জন্ম, সেটা অতটা ডিটেলে না বলার দরকার, কারণ সিভিটা বা বাড়িটা দিয়ে দিয়েছো। একটু ইন্টারেস্টিং করে বলো যে আমার এমন জায়গায় জন্ম, যে এই জায়গায় জন্ম, ধরো আমার জন্ম বাঁকুড়ায়, বা ধরো আমার জন্ম বীরভূমে, বা আমার জন্ম জলপাইগুড়িতে বা মেদিনীপুরে, সেখানকার আমি জন্ম, পড়াশুনো করেছি, কি সাবজেক্ট নিয়ে পড়েছি, কোথায় পড়েছি, কেন পড়েছি, আমার ক্যারিয়ার অবজেক্টিভ কী, জীবনে কি হতে চাই, সেইগুলো খুব শর্টে বলাটা দরকার। একদম বাঁধাগতের ফর্ম ফিল আপের মতো আমার এইখানে বাড়ি, এই আমার বাবার নাম, আমি এই স্কুলে পড়েছি, এই কোর্স করেছি, ওইগুলো একদম মানে একটু বোরিং হয়ে যায়, কারণ ওরা দেখতে পাচ্ছে। এটাকেই বলবে, কিন্তু একটু স্টোরি টেলিং ফরম্যাটে, গল্প ছলে। যেমন ধরো আমি বললাম যে আমার জন্ম মেদিনীপুরে, আমি এই স্কুলে পড়েছি, এইখান থেকে হায়ার সেকেন্ডারি করেছি, এই কলেজে গ্র্যাজুয়েশন করেছি, এইখানে ইঞ্জিনিয়ারিং করছি, এবং এটাই আমি এই খেলাধুলো করি, এটা একটু একদম পয়েন্ট বাই পয়েন্ট হয়ে গেল, কারেক্ট, কিন্তু ইন্টারেস্টিং হলো না। আমি যদি বলি যে আমার জন্ম মেদিনীপুরে, যেটা খুবই বিখ্যাত জায়গা, এখানে অনেক মনীষী জন্মগ্রহণ করেন এবং অনেক স্বাধীনতা সংগ্রামী, অনেকের নাম বলা যেতে পারে, তারা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, আমি খুব সেখানকার একজন মানুষ, এবং আমি চিরকাল খুব মানে সাহসী, এবং আমি খুব জীবনে সফল হতে চাই, মানুষের সেবা করতে চাই, অনেক মানে উঁচু পজিশনে কাজ করতে চাই, যার জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি বা ম্যানেজমেন্ট পড়ছি। আমি এই সাবজেক্ট ভালোবাসি, আমি ফুটবল খেলতে ভালোবাসি, ফুটবল আমি ফরওয়ার্ড, এবং আমি অনেক প্রাইজ জিতেছি, বা যা হয়, আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি, মানে একটু গল্প ছলে কিছু, মানে একটা উত্তর যখন ইন্টারভিউতে দেব, আমি চাইবো যে ইন্টারভিউয়ার আমাকে আরও প্রশ্ন করুক এবং ডিসকাশনটা আগে এগোক। আমাকে একটা প্রশ্ন করার পরে আমি যখন উত্তরটা দিলাম, সামনে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যেন আমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড হন, কারণ আজকে তিনি যদি আমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড হন, তাহলেই তিনি আমার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে ইন্টারেস্টেড হবে। তো আই এম এনগেজিং দেম ইন আ ডিসকাশন, আমি তাদের সাথে একটা মানে কথোপকথনের একটা সুযোগ তৈরি করছি, আরও বেশি কথা বলার জন্য আমি তাকে মোটিভেট করছি। তো এইভাবে কিন্তু ভাবতে হবে যে আমি একটু গল্প ছলে, একটু রিল্যাক্স হইতে নিজের ব্যাপারে বলবো, এখানে মুখস্থ করে বা নার্ভাস হয়ে বলার কোনো কারণ নেই। তুমি তোমার পরিচয় দিচ্ছ খুব সাদা বাংলায়, দ্ব্যর্থহীনভাবে, কোনো ডাউট ছাড়া, একদম এই উত্তরটা দিতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, তুমি নিজেকে 5 বছর 7 বছর পরে কোথায় দেখো? আবারও ভেবে নাও জিনিসটাকে, যে তুমি নিজেকে একটা ভালো পজিশনে দেখো। ভালো পজিশন মানে কি? যেখানে আমি একটু সিনিয়র রোলে চলে গেলাম, আমার আন্ডারে জুনিয়র কয়েকজন কাজ করবে, আমি তাদের টিম লিডার হব। তো এইভাবে ভাবতে হবে, জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে, এবং তার জন্য একটু সিনিয়রদের সাথে কথা বলতে হবে, কিছু মানে রিসার্চ নিজেদের করতে হবে, করে আনসারটা কিন্তু ফ্রেম করতে হবে, মুখস্থ নয়। একটা ক্যাম্পাস ইন্টারভিউ বা যে কোনো জব সিলেকশনে অনেকে ইন্টারভিউ দিচ্ছে, এবং সেই যদি একদম এই থোড়বড়ি খাড়া একই ধরনের উত্তর আমরা দিই, সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। তো আমাদেরকে একটু ইনোভেট করতে হবে, একটু ইউনিক কিছু। তখন আর ভেবে নাও, যদি সারাদিন ধরে ইন্টারভিউ চলছে, সকালবেলা গেলে একটা অ্যাপটিটিউড টেস্ট হলো, তারপরে শর্ট লিস্টিং হলো, গ্রুপ ডিসকাশন হলো, তারপরে সন্ধ্যেবেলা ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউর কিন্তু অলরেডি টায়ার্ড। তো সেখানে যখন তুমি নতুন কিছু বললে বা নতুনভাবে বললে, তারা কিন্তু নড়ে চড়ে বসলো, এতে কিন্তু তোমার সিলেক্ট হওয়ার চান্সটা বাড়ে। তো এইখানেই আমি
একটু এমন কিছু বলবো যে আমি অলরেডি নিজেকে ওইখানে ভিজুয়ালাইজ করছি। আমি চাকরি পাবো কি পাবো না পরের ব্যাপার, কিন্তু মনের মধ্যে আমি বিশ্বাস করবো যে কোনো সাফল্য কিন্তু আগে যে সফল হয় তার মনের মধ্যেই জন্মটা নেয়, সে নিজেকে ওই জায়গাটাতে দেখে। যে আমি খেলতে গিয়ে, ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে আমি নিজেকে দিনে রাতে স্বপ্নে দেখি যে আমি ওয়ার্ল্ড কাপটা তুলছি, এই যে বিশ্বাসটা, এটার থেকেই কিন্তু কনফিডেন্সের জন্ম দেয়। তো ওইটাই তোমায় বলতে হবে যে আমি 5 থেকে 7 বছর পরে যেখানেই থাকি না কেন এমন একটা পজিশনে থাকবো যে আমি আমার কোম্পানির জন্য একটা ভালো কাজ করব এবং নির্ভরশীল জায়গায় পৌঁছে যাব। এবং আমি শুধু নিজে কাজ করব না, আমার সঙ্গে আমার যে অধস্থান জুনিয়র যারা, তাদেরকেও ম্যানেজ করব। আমি একটা নেতৃত্ব বা লিডারশিপ পজিশনে যেতে চাই এবং সেক্ষেত্রে আমার কাজের পরিধিটা অনেক বাড়বে। শুধু টেকনিক্যাল কাজ করব না, আমার টিম সিলেক্ট করা, তাদের ট্রেনিং করা, তাদের কাজকর্মের ভালো মন্দ দেখা, তাদের পারফরমেন্স ইভ্যালুয়েট করা, এই সব আমি করতে চাই। তো এইভাবে নিজেকে ভিজুয়ালাইজ করো। খুব অ্যারোগেন্টলি মানে এত বড় একটা ম্যানেজার হতে চাই বা এত স্যালারি চাই বা এই চাই, চাওয়াটার থেকেও দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। মানে আমি কি পেতে চাই সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কি করতে পারি। কারণ আমি যদি কোম্পানির জন্য কিছু ভালো করতে পারি, তার রিটার্নে আমি কিন্তু আমার স্যালারি বা আমার গ্রোথ সব কিছু পাবো, এটা বুঝতে হবে। আরেকটা প্রশ্ন করেছিলাম যে তুমি যদি চাকরিটা পাও তুমি কতদিন কাজ করবে, তুমি যদি অন্য কোথাও বেটার জব পাও বা বেশি স্যালারি পাও তুমি চলে যাবে। এখানেও খুব ভেবেচিন্তে উত্তরটা দেবে যে আমি নিশ্চয়ই টাকাটা ইম্পর্টেন্ট, ক্যারিয়ার গ্রোথটা ইম্পর্টেন্ট, কিন্তু যে বারবার জব চেঞ্জ করে, এই কোম্পানি সেই কোম্পানি করে, সে কিন্তু লং টার্মে সফল হয় না। লং টার্মে একটা স্টেবিলিটি, একটা স্থিতাবস্থা কিন্তু দরকার। এটা খুব কনফিডেন্টলি বলবে যে আমি তো দেখেছি, মানে আমরা পড়াশোনা করেছি, জেনেছি সিনিয়রদের থেকে, যে টিচারদের থেকে, যে যারাই খুব সিনিয়র পজিশনে গেছেন, সিইও হয়েছেন, এমডি হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরা সবাই কিন্তু কোনো না কোনো কোম্পানিতে অনেক বছর কাজ করেছেন। এবং সেই যে একটা জায়গায় কাজ করে কাজের ডেপথে গিয়ে পুরো ইন্ডাস্ট্রিটাকে নিয়ে নখদর্পণে আনা, তারপরে তো প্রয়োজন ভিত্তিক আমাদের জব চেঞ্জ করতে হতেই পারে। আজকে প্রাইভেট সেক্টর কম্পিটিটিভ মার্কেট, সেখানে প্রতিযোগিতা আছে। তো কিন্তু যদি কোম্পানির মধ্যেই আমি ভালো গ্রোথ পাই, যদি আমি অপরচুনিটি পাই, যদি সেখানেই আমার গ্রোথ হয়, তো আমি ছাড়বো কেন? আমার নোন এনভায়রনমেন্ট, আমার চেনা কলিগরা, আমার চেনা ম্যানেজমেন্ট, তো আমি সেখানে বিনা কারণে কেন সুইচ করব? কোম্পানি যদি আমার মানে ভালোটাকে আমার থেকে অর্জন করতে পারে, আমিও আমার সেরাটা দেবো, তাহলে কোম্পানিও গ্রো করবে, আমিও গ্রো করব। এবং এইভাবেই, এটা কিন্তু খুব বিশ্বাসের সাথে বলতে হবে। আরেকটা প্রশ্ন করেছিলাম যে তুমি খুব ভালো স্টুডেন্ট, যদি তুমি হায়ার স্টাডিজে চান্স পাও তাহলে কি তুমি চলে যাবে? সেখানে এইভাবে বলতে হবে যে আমি এই মুহূর্তে যখন ক্যাম্পাস ইন্টারভিউতে বসছি বা জবের জন্য অ্যাপ্লাই করছি, আমি জবটা করতে চাই। দরকার কিনা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বলতেও পারো যে না আমার বাড়িতে প্রয়োজন আছে, আমি এখন আর পড়াশোনার জন্য সময় দিতে পারবো না, আমাকে চাকরি করতে হবে, সেটাও বলতে পারো। যদি অনেস্টলি সে সত্যি হয়, কোনো অসুবিধা নেই। বাট অনেক সময় অনেকে বলে যে না আমি এই মুহূর্তে জব করতে চাই এবং জবের থ্রুতে শিখতে চাই। পড়াশোনা অনেকদিন করেছি, ক্লাস 12 পাস করেছি, গ্র্যাজুয়েশন করেছি বা ডিপ্লোমা করেছি বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, এখন চাকরি করতে চাই। হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা, যদি এমফিল বা পিএইচডি বা কিছু করতে হয় ভবিষ্যতে ভেবে দেখবো, এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। কারণ কোম্পানি কিন্তু দেখতে চায় যে তুমি তো ফ্রেশার বা তুমি তো জুনিয়র, তোমাকে অনেক ট্রেনিং দিতে হবে, তার জন্য কোম্পানি খরচা করে, সময়, অর্থ, ম্যান পাওয়ার, সেটা যে করে, তারপরে তারা রিটার্ন এক্সপেক্ট করে। তো যে কোনো কোম্পানি চায় যাকে সিলেক্ট করবো সে যেন অনেক দিন আমাদের সাথে কাজ করে। তো সেটা ওদেরকে সেই কনফিডেন্সে দিতে হবে, মানে বিশ্বাস করবে। মানে আমি বলবো যে, আমি তো বলবো তুমি যদি সত্যি উচ্চশিক্ষার কথা ভাবো, তাহলে ক্যাম্পাস ইন্টারভিউতে বসাটা উচিত নয়। কারণ সেটা অন্যদের চান্স নষ্ট হয়, তুমি জবটা পেলে তারপর করলে না এবং কলেজে বদনাম হয়। কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা বলি, অনেকে ভাবে না 6 মাস 1 বছর কাজ করি তারপর দেখবো, সেক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিক্যালি কথাটা বলো। এটা মিথ্যে কথা বলা নয়, ইউ শুড নেভার লাই, বাট দের ইজ সামথিং কল্ড ডিসাইডিং কোন সত্যিটা বলবো আর কোনটা কম বলবো, সেটাকে একটু মানে ভেবে বলতে হবে যে আমি এখন চাকরিটা করতে চাই এবং এটাই আমার মূল উদ্দেশ্য। হায়ার স্টাডি নিয়ে এই মুহূর্তে কিছু ভাবিনি, ভবিষ্যতে ক্যারিয়ার কোন দিকে যায় সেখানে দেখে আমরা ডিসিশন নেবো। কারণ দেখো কোম্পানি তো তোমাকে লাইফ টাইম জব দিচ্ছে না, স্পেশালি প্রাইভেট সেক্টরে। তারাও তো ভবিষ্যতে টেকনোলজি চেঞ্জ হবে, তাদের নিজস্ব পলিসি চেঞ্জ হতে পারে। আমরা আজকে দেখছি কতজনের এখানে না কর্মী সংকোচন হচ্ছে, লে অফ হচ্ছে। তো ভবিষ্যতে তো অনেক কিছু হতে পারে, আমরা এতটা ফার ফেচ ভাববো কেন? লং টার্ম দূরদর্শিতা দরকার, লং টার্ম প্ল্যান দরকার, কিন্তু খুব বেশি লং টার্ম ভাবাটা কিন্তু ওই বলে না মানে আকাশ কুসুম চিন্তা করা, সেটা নয়। আমাদের
স্টেপ বাই স্টেপ এক এক করে জিনিসটাকে ভাবতে হবে, নেক্সট 2 বছর, নেক্সট 5 বছর, এইভাবে। তো এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করেছিলাম যে স্টুডেন্টদের রাজনীতি করা উচিত কিনা, এটা তোমরা হয়তো ফলো করেছো, তবু বলছি। এটা যদি জিজ্ঞেস করে বলবে যে স্টুডেন্টদের রাজনীতি সচেতন হওয়া উচিত, দেশ কাল চারিদিকে কি হচ্ছে, তাতে আমাদের কিভাবে ইফেক্ট হচ্ছে আমার নিজের ক্যারিয়ারে, আমার লাইফে, আমার পরিবারে, আমার সমাজে, সেটা নিয়ে একটা ওপিনিয়ন থাকা দরকার। এবং রেসপন্সিবল সিটিজেন, একদম খুব নির্ভরশীল এবং খুব দায়িত্ববান নাগরিক হিসেবে আমার যেটা করা উচিত, করা দরকার, তার জন্য রাজনৈতিক সচেতনতা প্রয়োজন। আমি নিজে রাজনীতি করি না বা অ্যাক্টিভলি করতাম না, কারণ আমার পড়াশোনায় আমি মনোনিবেশ করেছিলাম। রাজনীতি একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অনেকেই করে। ছাত্র রাজনীতিও আছে ইন্ডিয়াতে, সব পার্টিরই ছাত্র সংগঠন আছে, অনেকে করে এবং সেখান থেকে অনেক নেতা তৈরি হয় কিছু, সেটা ভুল নয়। তবে রাজনীতি জগৎটা তো ইন্ডিয়াতে খুব একটা সুস্থ নয়। তো ছাত্রদের মধ্যে এটা একটা খুবই, স্পেশালি যারা ধরো একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে আসে, তাদের উপর তো পরিবারের অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে। তো সেইখানে এটাকে একটু মানে ভেবে বলতে হবে। এবং সত্যি কথা বলতে কি, এখানে জানো তো এই উত্তরগুলোর কোনো মানে সায়েন্সের মতো একদম ইয়েস অর নো হয় না যে এইটা ঠিক উত্তর, এটা ভুল উত্তর। তুমি কে, তুমি কি, তোমার পার্সোনালিটি, এইটাকে প্রেজেন্ট করা খুব ইম্পর্টেন্ট। এই অনেস্ট, এই যে মানে একজন খুব নীতিনিষ্ঠ এবং খুব মানে ওপেন কাউকে কিন্তু কোম্পানি চায়। তারা কিন্তু একদম মানে মডেলে বা টেমপ্লেটে ছাঁচে বাঁধা কোনো পুতুল চাইছে না, রোবটের মতো একই কথা সবাই বলবে না। আমরা চাই টিমে বিভিন্ন রকমের লোক থাকুক। একটা টিমে বিভিন্ন রকমের লোক থাকলে তবেই কিন্তু টিমটা, আমরা এই বাইরে বলি না যে একটা জিন পুল যত ডাইভার্স হবে, যত বৈচিত্র্য থাকবে তত ভালো। এইটা কিন্তু হিউম্যান রিসোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য। যে একটা কোম্পানির সবাই যদি এক ধরনের হয়, সবার যদি একরকম স্ট্রেংথ আর উইকনেস থাকে, সেটা কিন্তু কাম্য নয়। তো এটা হচ্ছে যার জন্য তুমিও কিন্তু একদম মানে কাট কপি পেস্ট অন্যদের মতো হতে চেও না। তুমি তোমার যে অরিজিনাল যে সেলফ, তোমার যে পার্সোনালিটি, তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে অ্যাপ্রোচ, সেটাই যেন ওপেনলি বলতে পারো। হ্যাঁ, কিছু জিনিস ওরা দেখে যে একজন যদি প্রচণ্ড প্রতিবাদী হয়, প্রচণ্ড অ্যাক্টিভিস্ট হয়, অসহিষ্ণু হয়ে পড়ে, অনেক সময় হয়তো ইন্টারভিউ তোমাকে এমন কোনো কোশ্চেন ইচ্ছে করে করা হলো তোমাকে একটু পোক করার জন্য, একটু বিরক্ত করার জন্য, আর তুমি রিয়্যাক্ট করে ফেললে, তখন কোম্পানি কি ভাববে যে এর তো টেম্পারামেন্ট ভালো নয়। কালকে কাজ করতে গিয়ে কত রকমের লোকের সাথে কাজ করতে হতে পারে, অনেকে অনেক কিছু বলবে যেগুলো হয়তো মানে তোমার হয়তো মাথা গরম হবে, হয়তো তুমি ডিস্টার্বড হবে, অফিসে পলিটিক্স হয়, তো সেখানে কি খুব রিয়্যাক্ট করে ফেলবে, তাহলে তো একসাথে সহাবস্থানে কাজ করাটা ডিফিকাল্ট হবে। যে এইগুলো কিন্তু কোম্পানিতে দেখে। তো এইটা আরেকটা প্রশ্ন করেছিলাম। আর ইন্টারভিউতে আরও অনেক প্রশ্ন থাকে। তোমার প্রিয় সাবজেক্ট কি, বিষয়, এটা নিয়ে খুব ভেবে বলবে। কোম্পানির সঙ্গে যদি একটা কম্প্যাটিবিলিটি আসে, মানে তুমি যদি আজকে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো এবং যদি সাবজেক্ট জিজ্ঞেস করে তুমি মেকানিক্যাল একটা পেপার বলো, এটা ভালো হয়। তো সেখানে কোশ্চেনগুলো ওইখান থেকে যাবে। তবে সবসময় মনে রাখবে যে সাবজেক্টটা বলছো তার দখলটা যেন ভালো হয়, কারণ ওখান থেকে তুমি কিন্তু কোয়েশ্চেন জেনারেট করছো। অনেক ইন্টারভিউতে এটা কিন্তু জিজ্ঞেস করে। মানে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে গেছো, তুমি বললে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে লিটারেচার, এটা উচিত নয়, জেনারেলি লোকে পছন্দ করে না। একদম সিনিয়র লেভেলে ম্যানেজমেন্টের ইন্টারভিউতে তখন বলা যেতেও পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার ফেভারিট, তোমার হবি কি, তো হবিটাও ভেবে বলবে। এগেইন, যেটা জেনুইন হবি সেটাই বলবে, সবার হবি থাকা উচিত। এবং কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা খেলাধুলা হোক, সেটা কোনো বাদ্যযন্ত্র হোক, গিটার বা যে কোনো মাউথ অর্গ্যান বা কিছু হোক, কোনো একটা সে বই পড়া হোক, ছবি আঁকা হোক, গান গাওয়া হোক, নৃত্য হোক, যাই হোক, সেটা জেনুইনলি বলা উচিত। এবং যদি বলো যে আমি বই পড়তে ভালোবাসি, পড়ার বাইরেও অনেক বই পড়ি, কি বই লাস্ট পড়েছো, কেন পড়েছো, কী ধরনের বই পড়ো, এই নলেজগুলো থাকা দরকার। এই আনসারগুলো কিন্তু কসমেটিক নয়, মানে তুমি ইন্টারভিউর জন্য যদি একটা আর্টিফিশিয়াল কিছু প্রিপেয়ার করে যাও, এটা ঠিক নয়। তোমাদের সবারই বয়স মোটামুটি 18-21-এর ওপরে। এই বয়সে এসে সবারই কিন্তু কিছু পছন্দের ভালো লাগা তৈরি হয়ে যায়, সেটাকেই ঘষা মাজা করে প্রেজেন্ট করলে কিন্তু ভালো হবে। তো এইটা একটা প্রশ্ন। আর আরেকটা সেশন ছোট করেছিলাম, আমি সব শর্টগুলো আপলোড করেছি, তোমরা দেখে নিও, যে স্যালারি কত চাও। তো এইটা নিয়ে বলেছিলাম যে এমন কিছু বলো না যেটা অ্যাবনর্মাল। ক্যাম্পাসে তো কোনো অসুবিধা নেই, বলবে যে আমরা তো জানি আপনারা কত অফার করছেন এবং এটা আমার জন্য ঠিক আছে বলেই আমি অ্যাপ্লাই করেছি বা আমি নামটা দিয়েছি। আর যদি সেরকম না হয়, ওপেন এন্ডেড হয়,
তাহলে মোটামুটি একটা রেঞ্জ বলা উচিত, এখন স্পেসিফিক এত চাই না বলে যে আমি খবর নিয়েছি, আমি রিসার্চ করেছি, এটা বললে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট আসে যে এই লোকটা বা এই ছেলেটি এ কিন্তু প্রিপেয়ার্ড, এ ইন্টারেস্টেড, এ রিসার্চ করে এসছে যে এই জবের জন্য মার্কেটে এই ধরনের স্যালারি দেওয়া হয়। তো এরকম একটা কিছু হলে আমি খুশি। এবং ওরা একটু ক্রস কোশ্চেন করতে পারে, তো সেখানে বলতে হবে যে যদি জিজ্ঞেস করে যে আমরা এর বেশি দিতে পারবো না, এতই আমাদের মিনিমাম, তখন বলবে যে স্যার আশা করব, মানে আর কিছু প্রশ্ন করতে পারো যে এছাড়া আর কি পাবো, গ্রোথ অপরচুনিটি কেমন, আমরা কোনো ভেরিয়েবলস আছে কিনা, ইনসেন্টিভস আছে কিনা। কারণ আছে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে যেটা মার্কেট ট্রেন্ড এখন, ফিক্স স্যালারির থেকেও ভেরিয়েবল কম্পোনেন্ট বেশি, ইনসেন্টিভ এবং পারফরমেন্স বেস পেটা বেশি চলে আসছে। তো এইটাই কিন্তু স্যালারি নিয়ে বলা যেতে পারে। এটা একটা লম্বা ডিসকাশন, সেশন হয়তো ওয়ান ওয়েতে বলাটা অতটা সহজ নয়, বাট আমাদের এটা নিয়ে আমি আরও সেশন পরে করার চেষ্টা করব। তো এইটা নিয়ে বলতে হবে, কিন্তু কখনোই কিন্তু এটাও বলবে না, নিজেকে ডাউন প্লেও করবে না যে না আপনি যা দিন চলবে আমার, এটা খুব ডেসপারেট দেখায় যে ও তাহলে এর কোনো ভ্যালু নেই। নিজের ভ্যালুটা বা নিজের যে একটা পজিশন সেটা কখনো ছাড়বে না। ওরা কিন্তু এখানে চ্যারিটি করতে আসেনি, তোমাকে চাকরি দেওয়া বা তোমার ক্যারিয়ার ম্যানেজ করার জন্য কোম্পানি আসে না, না ওরা তোমাকে শেখাতে আসে। ওরা একটা ব্যবসা করছে, সেই ব্যবসা করতে ওদের লোকের দরকার, সেই কারণেই ওরা কিন্তু ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করতে এসছে। ওদের প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। একটা জিনিসটা অন্যভাবে বলি, আমাদের এই যে কাস্টমার সাপ্লায়ার রিলেশনশিপ, আমরা যখন কোনো দোকানে কাস্টমার হয়ে যাই, কোনো জিনিস কিনতে যাই, আমি একটা জামা কিনবো, আমার এই সাইজ দরকার, এই কালার দরকার, এই ডিজাইন দরকার, এই স্টাইল দরকার, এত টাকার মধ্যে দরকার, আমাদের অনেকগুলো চাহিদা থাকে, লিস্ট অফ ডিমান্ড, উইশ লিস্ট বলি আমরা। অনেকে না চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এইটা করে ফেলে যে আমার এত টাকা স্যালারি দরকার, আমার হোম টাউনে লোকেশন দরকার, আমি বাইরে যাব না, নাইট শিফট করব না, আমার এই নানা রকমের। এটা কিন্তু ঠিক নয়। বারবার মনে রাখতে হবে ইন্ডিয়ার মতো একটা দেশে যেখানে এত হিউজ পপুলেশন, প্রচুর লোক চাকরি খুঁজছে, প্রচুর লোক আরও গ্রো করতে চাইছে, একটা হিউজ মিডিল ক্লাস, একটা হিউজ লোয়ার মিডিল ক্লাস, এখানে কিন্তু তুমি কাস্টমার বা গ্রাহকের মাইন্ডসেট নিয়ে ইন্টারভিউতে যেও না। ওরা কিন্তু গ্রাহক, কোম্পানির কাছে অনেকগুলো চয়েস আছে। আমি এসছি দুটো ছেলেকে সিলেক্ট করতে বা দুটো ছেলে মেয়েকে সিলেক্ট করতে, এখানে 200 জন বসে আছে, তো ওরা হচ্ছে চয়েস করবে যে কে সব থেকে ভালো নলেজটা আছে, কার এক্সপিরিয়েন্স আছে, কে বেশি ফ্লেক্সিবল, যাকে আমরা যেখানে খুশি প্লেস করতে পারবো। তুমি নিজেকে সব থেকে বেশি ফ্লেক্সিবল, সব থেকে বেশি স্মার্ট হিসেবে প্রেজেন্ট করো, যে বাকিদের বদলে যেন তোমাকে নেয়। আমি ভালো স্টুডেন্ট, আমার মার্কস ভালো, আমার ট্র্যাক রেকর্ড ভালো, আমি অনেকগুলো কাজ জানি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু বাকিরাও তো ভালো, তো বাকিদের না নিয়ে আমায় কেন নেবে? এটাও একটা প্রশ্ন। সেক্ষেত্রে নিজেকে বলতে হবে যে আমি যে কোনো লোকেশনে কাজ করতে রাজি, দরকার পড়লে নাইট শিফটে কাজ করতে রাজি, অনেকক্ষণ লম্বা শিফটে কাজ করতে রাজি, আমি নানা রকমের কাজ জানি, আমি শুধু একটা ট্র্যাকে নই, আমি সব সাবজেক্টগুলো শিখে এসেছি, আমি কাজের বাইরেও অনেক সোশ্যাল কাজ করেছি, তো আমার মানুষকে মানে টিম ম্যানেজ করার অভিজ্ঞতা আছে। তো এইটা হচ্ছে তোমার পোর্টফোলিও। কোম্পানি যদি তোমাকে সিলেক্ট করে তাহলে তুমি নিজেকে সেল করতে বা বিক্রি করতে সফল হলে। আমি সাদা বাংলায় বলছি, ইন্টারভিউ জব পাওয়াটা কিন্তু একটা বায়ার সাপ্লায়ার রিলেশনশিপ। তুমি যে স্যালারিটা পাচ্ছ ওটা হচ্ছে প্রাইস, তুমি যে দামটা পাচ্ছ। তো এটা নিয়ে কিন্তু কোনো খারাপ ভাবার বা ট্যাবুর কোনো কারণ নেই। ইনা ইন্টারভিউ, তুমি কিন্তু বিক্রেতা, যে কোম্পানি তোমাকে সিলেক্ট সে কিন্তু ক্রেতা। তো এই মাইন্ডসেট নিয়ে যদি যাও, দেখবে তোমায় কিন্তু মানে সিলেকশনের চান্সটা বেশি বাড়বে। কারণ কোম্পানি কিন্তু সিলেক্ট করতে এসছে, ওরা একটা টাইম নিয়ে, অনেকে বাইরের থেকে এসছে, অন্য শহর থেকে খরচা করে সারাদিন ইন্টারভিউ নিচ্ছে, বিভিন্ন কলেজে যাচ্ছে বা অনেক স্টুডেন্টকে একসাথে নিয়ে করছে, ওরাও কিন্তু সিলেক্ট করতে চায়। তো তুমি যদি নিজেকে ঠিক জায়গায় কম্প্যাটেবিলিটি আনতে পারো, তাহলে কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্সটা বাড়বে। অনেকটা লম্বা সেশন হয়ে গেল, আমি এবারে একটু মানে এটাকে ধীরে ধীরে ক্লোজ করি। আরেকটা কথা একটু খুব ইম্পর্টেন্ট, নিয়ে আমি আগে সেশন করিনি, তবু আজকেই বলি। জবের ইন্টারভিউ একটা বড় পরীক্ষা বলে আমরা মনে করি, কিন্তু আমি বলবো আমরা স্কুলে কলেজে পরীক্ষাগুলো দিই না 6 মাসে বা সেমিস্টারে বা 1 বছরে, এর সাথে জব ইন্টারভিউকে গুলিয়ে ফেলো না। পরীক্ষায় পাস ফেল থাকে, আমরা সবাই পাস করতে চাই, একটা পাস মার্ক থাকে, কিন্তু ইন্টারভিউতে না সব ভালো করেও আমি পেলাম না, কারণ আরেকজন পেয়ে গেল, কারণ সে হয়তো আমার থেকে বেটার ছিল। বেটার মানে কি? ওভারঅল বেটার নয়, কারেন্ট যে জবটা এসছে, যে কোম্পানিটা এসছে, তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে প্রয়োজন, সেখানে সে আমার থেকে বেটার সুটেবল।
আমাকে পরের দিন আরেকটা কোম্পানিতে বসতে হবে, তারপরের দিন আরেকটাতে বসতে হবে। তো এই যে প্রসেসটা, তো এটা অনেকটা কীরকম জানো তো, ধরো আমরা একটা নিউ মার্কেটে গেলাম বা কোনো একটা শপিং মলে গেলাম একটা জিনিস কিনতে, ধরো একটা জামা কিনতে বা একটা কোনো জিন্সের প্যান্ট কিনতে। আমি একটা স্টোরে ঢুকলাম, অনেকক্ষণ ধরে সে আমাকে বিক্রি করার চেষ্টা করলো, আমি ভালো লাগলো না, আমি আবার পরের দোকানে চলে গেলাম। তাহলে যে লোকটা বিক্রি করার চেষ্টা করছে সে কিন্তু ব্যর্থ নয়, সে আবার নেক্সট জনকে চেষ্টা করে বিক্রি করা, এটা চলতেই থাকে। তো একটা পরীক্ষায় পাশ ফেলের সঙ্গে একটা কোম্পানির জব ইন্টারভিউকে গুলিয়ে ফেললে খুব ভুল হবে। তুমি যদি আজকে সারাদিন তুমি ধরো সকালবেলা গেলে খুব ভালো অ্যাপটিটিউড টেস্ট দিলে, একদম টপ করলে, গ্রুপ ডিসকাশনে দারুণ পারফর্ম করলে, ইন্টারভিউতে গিয়েও খুব ভালো হলো, তারপর দেখলে ফাইনালি তোমাকে ওরা অফারটা দিল না, অন্য কাউকে দিয়ে দিল, এবার তুমি খুব বিমর্ষ হয়ে পড়লে, ইউ গেট ডিমোটিভেটেড, তাহলে কিন্তু পরের দিন তোমার পারফরমেন্সটা ভালো হবে না। তোমার ওই শিক্ষাটা নিয়ে, ওই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা নিয়ে পরের দিন ইন্টারভিউতে বসতে হবে। তো জিনিসটাকে শিক্ষা নাও, নিজেকে স্ট্রং করো। সব ইন্টারভিউতে তুমি জবটা পাবে না, কারণ সবাইকে তোরা জব দিতে পারবে না। আজকে যদি 100 জন বসে ইন্টারভিউতে, 50 জন বসে, সবাই যদি ভালো হয়, আমাকে যে ভ্যাকেন্সি দুটো, আমি তো দুজনকেই সিলেক্ট করব, এবং সেখানে 19-20 হয়তো কোনো কারণে ওইখানে তোমার হলো না, এটাকে নিজের ব্যর্থতা ভাবার বা কোনো কিছু বিরাট ভুল হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নেই। পরের দিনের জন্য আবার বেটার ট্রাই করতে হবে। সে যে অন্য কোম্পানি হয়, ইন্ডাস্ট্রি একটু আলাদা হয়, তার জন্য নিজেকে আবার কিন্তু সেখানে ওইভাবে রিমডেলিং করতে হবে। তো এটাই আমার মেসেজ। আরও অনেক প্রশ্ন আমি পরে কভার করব, সেশনটা প্রায় 30 মিনিটস হতে চললো। তো আমি আশা করি অনেক তোমাদের যা কোয়ারি ছিল বাংলায় একটু বললাম আজকে, জানি ভিতরে যেটা বলছিলাম অনেক ইংরেজি শব্দ চলে এসছে, বাট আশা করি বুঝতে পারবে তোমরা। আমার ইউটিউব চ্যানেলটা আমি করেছি স্টুডেন্টদের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য। তো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দিও, বাকি স্টুডেন্টরাও দেখুক, এবং ভিডিওগুলো লাইক করলে হয়তো চ্যানেলটা আরও স্ট্রং হবে, এটাই বলা। আর আমার কমেন্ট সেকশানে আমাকে লিখতে পারো, আমার ওয়েবসাইট এবং আমার মেল আইডি সবই আমি শেয়ার করে দেবো, কী ধরনের আরও ভিডিও তোমরা চাও, কী কোয়েশ্চেন ফেস করছো। যদি তোমাদের কলেজে বা স্কুলে কোনো সেমিনারের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের ম্যানেজমেন্টকে বলতে পারো, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যে কোনো জায়গায় হোক ইন্ডিয়ার, আমি সেটা করে থাকি। মোর দ্যান 22 ইয়ার্স আমি এডুকেশন সেক্টরই ছিলাম, আমার প্রোফাইল আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এবং এটাই আমার চিরকালের কাজ। এখন লাস্ট প্রায় 1 বছর হয়ে গেল আমি নিজে এই কাজগুলো করছি। তো এটা আমার স্টুডেন্ট কমিউনিকে রিচ আউট করার জন্যই আমার এই সেশন, এই চ্যানেলটা করা। তো ভালো লাগলো, আশা করি সবার সাথে কথা বললাম, এবং আরও ইন্টারাকশান হলে আমাকে প্লিজ রাইট টু মি। আমার কি তোমাদের ব্যাপারে জানতে, তোমাদের ব্যাপারে তোমাদের কী ধরনের মাথায় কী ধরনের প্রশ্ন আসছে, এবং কী ধরনের কোনো ফিডব্যাক যদি থাকে খুব ফ্রিলি দিও, কারণ এটা তো সবারই একটা লার্নিং প্রসেস। আমিও যাই শিখে থাকি না কেন এত বছরে, আমারও অনেক কিছু শেখা বাকি আছে বলে আমি মনে করি। আমরা সবাই জীবনভর সবার আমি ছাত্র। তো সেই ফিডব্যাকগুলো পেলে কীভাবে ইন্টারভিউ ইমপ্রুভ করা যায়, কীভাবে আমার সেশনগুলো আমি বেটার করতে পারবো, সেটাও ভালো লাগবে। তো আশা করি বোঝাতে পারলাম। অনেক ধন্যবাদ, ভালো থেকো সবাই। ডু ওয়েল ইন ইউর স্টাডিজ, নিজের পড়াশুনো এবং নিজের ক্যারিয়ার, ইন্টারভিউস, এইটা বলেই এখন তাহলে শেষ করছি। ধন্যবাদ।